আমরা বিভিন্ন সময় গ্রহণ করে থাকি, কারণ আমাদের বিভিন্ন সময় টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে, যেটা আমরা নিজেরা মিট আপ করতে পারি না, বা সঞ্চয়ে যে টাকা আছে সেটা থেকে অনেক সময় এই ঘাটতি পূরণ করা সম্ভব হয় না। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ভবিষ্যতে আমরা ব্যাংক লোন নেওয়ার সময় কোন বিষয়গুলা যদি খেয়াল রাখি তাহলে আইনগত সমস্যার সম্মুখীন হব না, এবং কোন সমস্যাগুলো আমরা যদি প্রথমেই বুঝতে পারি তাহলে আমরা সুন্দরভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা টাইম মতো পরিশোধ করতে পারবো। প্রথমেই আমি বাংলাদেশ দণ্ডবিধি থেকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, বাংলাদেশ দণ্ডবিধির 420 ধারায় প্রতারণা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই প্রতারণার বিষয়টা হলো, যখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন এবং ব্যাংক থেকে লোন নেওয়ার পরে যদি আপনি নির্দিষ্ট তারিখে এই ঋণের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রতারণার মামলার শিকার হতে পারেন। অর্থাৎ 406 এবং 420 ধারায় আপনি মামলার সম্মুখীন হবেন। ব্যাংক থেকে আরেকটা বিষয় আছে, যে ব্যাংক থেকে যদি আপনি ঋণ গ্রহণ করেন, তাহলে ঋণ গ্রহণ করার সময় যদি আপনি প্রতারণা করেন, অর্থাৎ আপনি নির্দিষ্ট বিষয়ে ঋণ নেওয়ার কথা বলে সেই নির্দিষ্ট বিষয়টা না নিয়ে আসলে আপনি টাকাটা নেবেন অন্য খাতে। যেরকম আপনার একটা টিভি কেনার প্রয়োজন, অথবা আপনার একটা পার্সোনাল লোনের প্রয়োজন, কিন্তু আপনি বললেন যে আপনি একটা নির্দিষ্ট কাজে বিজনেসের জন্য লোনটা নেবেন, কিন্তু আপনি বিজনেসের জন্য খরচ না করে অন্য খাতে ব্যয় করলেন, তখন আপনাকে কিন্তু 420 ধারার মামলার সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনি প্রতারণার 420 মামলার শিকার হবেন, যেক্ষেত্রে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং সাথে অর্থদণ্ড তো অবশ্যই দিতে হবে। আবার আপনি যদি ব্যাংক থেকে বলেন যে আমি একটা নির্দিষ্ট তারিখে টাকা দিচ্ছি, কিন্তু আপনি সেই নির্দিষ্ট তারিখে টাকা না দিয়ে ব্যাংককে প্রতারণা করতেছেন। অর্থাৎ আপনি বললেন যে আজকে দিব, কালকে দিব, দিচ্ছি বলে টাকা দিচ্ছেন না। ব্যাংকের কর্মকর্তারা আপনার বাসায় যাচ্ছে, ফোন দিচ্ছে, কিন্তু আপনি সেই টাকাটা না দিয়ে তাদেরকে ঘোরাচ্ছেন। অর্থাৎ তারা আপনার কাছ থেকে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, এবং তারা কিন্তু দিন শেষে দেখা যাবে আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। সেটাও কিন্তু আপনার দণ্ডবিধির 406 এবং 420 ধারায় মামলা করে দিতে পারে। অর্থাৎ আপনার জিম্মায় টাকা রাখছে, আপনি সে টাকা আত্মসাৎ করছেন। কিভাবে? যে আপনি প্রতারণা করে টাকা আপনার কাছে রাখা হলো, কিন্তু আপনি সেটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট সময় না দিয়ে সেটা আপনি তাদের কাছে সাথে প্রতারণা করলেন। অর্থাৎ আপনি সেখানে কিন্তু আইনগতভাবে একটা জটিলতার সম্মুখীন ভবিষ্যতে অবশ্যই হবেন। যেরকম আপনি ব্যাংক থেকে বললেন যে আমি নলকূপ কেনার জন্য আমার 50,000 টাকা প্রয়োজন, কিন্তু 50,000 টাকা নেওয়ার সময় ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটা শর্ত দিল, যে আপনি এই ব্যাংকের এই ঋণ পরিশোধ না হওয়ার আগ পর্যন্ত এই নলকূপ অন্য কোথাও হস্তান্তর করবেন না, অর্থাৎ আপনি কোথাও বিক্রি করতে পারবেন না। কিন্তু আপনি যেটা করলেন সেটা হলো, ব্যাংকের এই কথা না শুনে, এই চুক্তি না মেনে আপনি অন্য একজন ব্যক্তির কাছে এই সম্পত্তি হস্তান্তর করে দিলেন, এবং সেই ব্যাংক কর্তৃপক্ষ যখন দেখলো আপনি তাদের সাথে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, যে শর্ত, তাদের যে শর্ত মেনে নিয়েছিলেন যে আপনি এই টাকা পরিশোধ না করে কোথাও বিক্রি করবেন না, সেটা কিন্তু আপনি ভঙ্গ করলেন। তাহলে কিন্তু তারা আপনার বিরুদ্ধে মামলা করে দিবে 420 ধারা, অর্থাৎ 420 মামলা করে দিবে, যে বলবে যে এই ব্যক্তি আমাদের থেকে টাকা নিছে এই নির্দিষ্ট শর্তে, কিন্তু আসলে সেই নির্দিষ্ট শর্ত না মেনে সে অন্য ব্যক্তির কাছে সে হস্তান্তর করে দিল। সেক্ষেত্রে কিন্তু আপনি আইনগত জটিল। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে আমরা কিন্তু চেক বিষয়ে একটা সমস্যার সম্মুখীন হই, অর্থাৎ আমরা কিন্তু চেক ডিজনারির মামলার সম্মুখীন হয়ে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সবারই খেয়াল রাখা উচিত, যে ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে বা কোনো ধরনের ঋণ নিয়ে যখন সেই ব্যক্তিকে আমরা একটা নির্দিষ্ট চেক দিই, যে আপনি আমার এই ব্যাংকের এই অ্যাকাউন্টে টাকা আছে, আপনি এই চেকের টাকা নিয়ে ব্যাংক থেকে এই আপনার ঋণের টাকাটা পরিশোধ করে নিন, কিন্তু দেখা যায় আপনার অ্যাকাউন্টে কিন্তু নির্দিষ্ট টাকা নেই, অথবা আপনি যে নির্দিষ্ট তারিখের জন্য টাকা ওখান থেকে শোধ করার কথা বলছেন সেই টাইম ওভার হয়ে গেছে, অর্থাৎ চেকের মেয়াদ 6 মাসের বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু চেক ডিজনারির মামলা হতে পারে আপনার বিরুদ্ধে, এবং আপনি কিন্তু এটা নিয়ে ভবিষ্যতে বড় ধরনের আইনগত সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, যে দেখতে হবে, খেয়াল করতে হবে যে ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি ঋণের টাকাটা পরিশোধ করতে বলতেছেন সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা, আপনার চেকের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, বা চেকের মেয়াদ আছে কিনা। তা না হলে কিন্তু আপনাকে এই চেক ডিজনারির মামলার সম্মুখীন হতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই চেক ডিজনারির মামলা কিন্তু যখন আপনি প্রথমবার করবেন তখন সেটা চেক ডিজনার, ঠিক আছে, চেক ডিজনারির মামলা হবে,
কিন্তু পরবর্তীতে কিন্তু আর চেক ডিজাইনারের মামলা হবে না, পরবর্তীতে কিন্তু আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা হতে পারে। অর্থাৎ আপনি একবার খেয়াল করলেন যে আপনার কাছে আপনার ব্যাংকে স্টেটমেন্টে পর্যাপ্ত টাকা নেই, কিন্তু আপনি পার্টিকে বলে দিলেন যে আমার এই অ্যাকাউন্ট থেকে তোমরা টাকা নিয়ে নিবা, কারণ আপনি চেক লিখে দিয়েছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই। আপনার বিরুদ্ধে চেক ডিজাইনারের মামলা করলো প্রথমবার। কিন্তু পরবর্তীতে যদি আপনি এই কথা বলেন যে আমার এখন অ্যাকাউন্টে টাকা আছে, আমি নতুন করে চেক দিচ্ছি, চেক দিলেন কিন্তু দেখা গেল ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নেই, তখন কিন্তু আপনার বিরুদ্ধে 420 ধারায় প্রতারণার মামলা হবে, কারণ তখন আর চেক ডিজাইনারের মামলা হবে না। তখন কিন্তু চেক ডিজাইনারের মামলা যে শাস্তি সেটা হলো 1 বছর কারাদণ্ড অথবা চেকের দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার 420-তে যদি মামলা হয়ে যায় দণ্ডবিধির, তাহলে কিন্তু আপনাকে 6 বছর কারাদণ্ড ভোগ করতে হবে, 7 বছর কারাদণ্ড ভোগ করতে হবে, সাথে অর্থদণ্ডও দিতে হবে। সুতরাং এই সমস্ত আইনগত বিষয়গুলা এড়ানোর জন্য অবশ্যই ঋণ নেওয়ার আগে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই বিষয়গুলা অবশ্যই জানতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন।